কি অবস্থা সবার? দেশের অবস্থা খুবই খারাপ, বন্যায় কবলিত কয়েকটি অঞ্চল এবং সারা বাংলাদেশের মানুষ মধ্যে একটা আসলে সহানুভূতি কাজ করতেছে। 1993 সালের পর থেকে ত্রিপুরা যে ডুম্বুর বাড়তি আছে কখনোই তা বাংলাদেশের দিকে ছাড়ে নাই। একটা লং টাইম 30 ইয়ার্সের মতো গ্যাপের পরে তারা হঠাৎ কোনো ইনফরমেশন, যারা রাত্রে 12টার দিকে এই বাঁধটা খুলে দেওয়ার উদ্দেশ্য কী ছিল? তারা তো আমাদেরকে ইনফরমেশন করতে পারতো, বাংলাদেশের যারা বর্ডার গাড়ি ছিল অথবা বাংলাদেশের যারা এই আবহাওয়াবিদদেরকে তারা সেটা বলতে পারতো যে তারা পানিটা ছেড়ে দিবে। আবার ওই কেউ কেউ বলছে যে আমাদের ম্যাডাম ওই পারে আছে বিদায় সেই কাজটা হয়েছে। এখন আসুন, এই ভিডিওটা যদি পুরোটি আপনি ভালোভাবে না দেখেন তাহলে আসলে আমার এই পুরো ভিডিওর ব্যাখ্যাটি বুঝতে পারবেন না। ঘটনাটা হয়েছে কি আর হচ্ছেটা কি, হবে কি। যেহেতু ভারত একটা মোটামুটি বড় দেশ এবং তার যে অঞ্চল, কয়েকটা অঞ্চল আছে ত্রিপুরা, আসাম, ওইখানে প্রচণ্ড বৃষ্টির কারণে বন্যা হয়ে গেছে। এখন আমরা কিন্তু বন্যাটা সবসময় প্রায় সময় দেখি ত্রিপুরা বা আসামের দিকে বন্যা হয়। এর কারণটা আসলে কি, বা ভারতের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন সময় বন্যা হয়, এটা ভারতের সৃষ্ট নিজস্ব সৃষ্ট কারণ। ব্যাখ্যা করতে গেলে প্রথমত আপনাকে একটা বিষয় খুব ক্লিয়ারভাবে বুঝতে হবে যে বিশ্বের যে ইন্টারন্যাশনাল দ্য রিভার্স ওয়াটার ডিভাইডেশন রুলসগুলো আছে, যে পানি ভাগ করার যে নিয়মগুলো আছে, এর মধ্যে কি একটা নদী যদি দুইটা দেশের সীমানায় পড়ে অথবা একটা নদী কয়েকটা দেশের সীমানায় পড়ে, তাদের প্রত্যেক দেশকে ওই নদীকে সংরক্ষণ করে তাদের নিজেদের চাহিদা মিটিয়ে অন্য আরেকটা যাতে বিপদে না পড়ে সেই ব্যাপারটাকে খেয়াল রেখে চলতে হবে। এখন আমি নিজে মানে ভালো চললাম, কিন্তু আরেকজন আমার পাশের দেশে একই নদীর প্রবাহমান নদী, কিন্তু ওই নদীর পানি তারা পেল না, তারা বাঘটা পেল না, তাহলে বিষয়টা কী হলো? প্রথম হচ্ছে যে ইন্টারন্যাশনাল লটা কিন্তু ব্রেক করলো। দ্বিতীয় হচ্ছে যে পানির হিস্সা বাংলাদেশ ভারত থেকে কখনোই সঠিকভাবে পায় নাই, কোনো নদীরই পায় নাই। তিস্তা ব্যারেজ বলেন আর ডুম্বুর বাঁধ বলেন, সবগুলো তারা বাদ দিয়ে রেখেছে। আপনি জানলেন নদীর যে মানে যৌবন, নদীর যৌবন ঠিক রাখে হচ্ছে নদীর স্রোত। যদি কখনো কোনো নদীতে বাদ দেওয়া হয় তাহলে এমন হলো যে নদীর যৌবনটাকে নষ্ট করে দেওয়া হলো, বার্ধক্যের দিকে তাকে ঠেলে দেওয়া হলো। নদীর পানিতে প্রচণ্ড পরিমাণ স্রোত থাকে, ওই স্রোতের সাথে বালিগুলা চলে যায়, এবং যদি এই স্রোতটা বন্ধ হয়ে যায় তাহলে হয় কি, নদীর তলদেশ থেকে উপর পর্যন্ত আস্তে আস্তে বালুর বা পলির আস্তর পড়ে নদীর গভীরতা হারিয়ে ফেলে এবং অগভীর হয়ে যায়। এই কারণে যে হালকা বৃষ্টি বা কোনো একটু বেশি পানি হলে কি হয়, আমাদের পুরো অঞ্চলটা মানে বন্যায় রূপান্তরিত হয়ে যায় বা বন্যায় পরিণত হয়। ভারতের ক্ষেত্রে সেটাই হয়েছে। ভারত প্রথম যে ভুলটা করেছে, তারা কিন্তু আমাদেরকে 30 বছর ধরে এই নদীর পানি দেয় নাই। আবার দ্বিতীয় আরেকটা ভুল হচ্ছে তিস্তা ব্যারেজ নিয়ে তারা চুক্তি করেছে, কিন্তু তাদের এই চুক্তি এখনো পর্যন্ত সম্পাদন হয় নাই। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কয়েকবার ভারত সফর করলেও তারা কিন্তু সেই পানি আমাদেরকে দেয় না, বরঞ্চ আমাদের নদীর পানি আবার তারা নিয়ে গেছে। বোঝা গেল এক ব্যাপারটা, ভারত শুধু নিচ্ছে বাট আমাদেরকে দিচ্ছে না। এখন বন্যা সৃষ্ট কারণটা, ভারত যেহেতু অনেক বেশি বন্যা হয়ে গেছে এবং প্রায় 27 জনের মতো লোক মারা গেছে, এখন ভারত তো তার নিজের দেশকে সেভ করার জন্য পানি ছাড়বে, এটা খুবই স্বাভাবিক ব্যাপার। এখন ভারতের এই দোষটা দিয়ে লাভ নাই, কিন্তু একটা দোষ কখনই ভারত কী করতে পারবে না, তাদের ঘাট থেকে সেটা সরাতে পারবে না। তারা তো 12টার দিকে পানিটা ছেড়ে দেওয়ার কারণে অনেক মানুষ ঘুমিয়েছিল, ঘুমের মধ্যে অনেক বাচ্চারা মারা গেছে, তাহলে তারা অবশ্যই বাংলাদেশকে ইনফর্ম করতে পারতো। তারা উইদাউট ইনফরমেশন এই পানিটা ছেড়ে দেওয়ার জন্য তাদের অবশ্যই তারা এই পানিটা ছেড়ে দেওয়ার জন্য তারা হচ্ছে এইখানে অনেক বড় ধরনের একটা ভুল করেছে এবং সেটা অন্যায় করেছে, এটা ক্ষমার যোগ্য অপরাধ। আপনি পৃথিবীর কোথাও কোনো রাষ্ট্রে, পাশাপাশি রাষ্ট্রের নদীর ইচ্ছা এরকমভাবে মানে পানির বাগাবাগি কেউ করে না, বা তারা যেভাবে আমাদেরকে বাদ দিয়ে রাখে, এটা পৃথিবীর কোথাও দেখা যায় না। আপনি যদি ইউরোপের যে সেন্ট্রাল নদী আছে সবচাইতে বড় ধানবী নদী, ওই নদী থেকে দেখলেন ওই নদীর যে বাগাবাগিটা দেখবেন যে এখানে প্রায় দুইটা দেশ 47% পানি বাগাবাগি করে, এবং এই 47% পানি সারা পৃথিবীর 40% মানুষের জন্য কি হয়, 40% মানুষ সেই পানিটা ব্যবহার করে। এখন দেখা গেলো যে তারা যদি ওইখানে
কোনো কিছু মানে করে, তাহলে কিন্তু এই 40% 47% মানুষ এবং 47% পানির প্রবেশ 40% মানুষের মধ্যে পড়ে যাবে। বিষয়টা হলো এই যে ইন্টারন্যাশনাল ল হচ্ছে যে কোনো নদী যদি কয়েকটা দেশের মধ্যে প্রবাহিত হয়, তাহলে ওই দেশের নদীকে সংরক্ষণ করা, তার ডেভেলপ করা, তার খনন কার্য চালিয়ে যাওয়া, প্রত্যেক দেশের ভূখণ্ডের মধ্যে যে পরিমাণ নদীর অংশ থাকবে সেই পরিমাণ নদীর অংশকে তারা সেই কাজগুলো করা যাবে নিজ করেছে। কিন্তু ভারত কিন্তু সেটা করতেছে না, এবং আমাদের বাংলাদেশের মানুষের এখন সব দোষকে আমি ভারতকে দিয়ে দিব, অবশ্যই না। বাংলাদেশের গভর্নমেন্টের অনেক নতজন পররাষ্ট্রনীতি ছিল, যে কারণে ভারত এই সুযোগটা পেয়েছে। এত অনেক দিন ধরে, প্রায় 15-20 বছর ধরে ভারত এই সুযোগটা পেয়ে আসছে, এবং তারা কি করতেছে, বারবার আমাদেরকে ধোঁকা দিচ্ছে। আমাদের যে প্রবলেমটা, যেহেতু কিছুদিন আগে, প্রায় 1 বছর আগে যে আমরা দেখেছি চাইনিজ পররাষ্ট্র মন্ত্রী এবং চায়নার যে আমাদের দেশে হাই কমিশনার আছে, উনি কিন্তু আমাদের নিজে ঘুরে হঠাৎ করে চীনের একটি প্রতিনিধি দল রবি ও সোমবার 2 দিন তিস্তার পারে পারে বিভিন্ন এলাকা পরিদর্শন করে ঘুরে দেখেন। বাংলাদেশের আহ্বানে সাড়া দিয়ে তিস্তা প্রকল্পে বিনিয়োগের ব্যাপারে ইতিবাচক মনোভাব প্রকাশ করেন বাংলাদেশে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত। River management and repairing, we are considering this seriously. We take a very positive position. অভিন্ন নদীর উজানে নির্বিচার পানি নিয়ন্ত্রণ বন্ধে এখানকার মানুষ দশকের পর দশক আকুতি জানিয়ে আসলেও মন গলেনি ভারতের। একটা সময় সংকটের বিকল্প সমাধানের জন্য চীনের সহায়তা চান বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 2 বছর ধরে সমীক্ষা করে একটি প্রকল্প তৈরি করে বেইজিং। তিস্তাপাড়ের দুর্ভাগা মানুষের কাছে এই খবর পৌঁছালেও কোনো নিশ্চয়তা মিলছিল না। মহাপরিকল্পনা যদি বাস্তবিত হয় তাহলে আমার মনে হয় একটা বিরাট পরিবর্তন হবে। নদী ভাঙ্গন থেকে অন্তত বাঁচতে পারবো। উজানের দিক থেকে ফিরিয়ে নেওয়া চাতক প্রতীক্ষার চোখে এখন নতুন দিনের স্বপ্ন দেখছে তিস্তাপাড়ের মানুষ। আমরা কৃষি সমৃদ্ধি হব, আমাদের এলাকার অনেক ছেলেমেয়েরা বাইরে লেখাপড়া করে, এখানকার লোকের কর্মসংস্থানের অভাব, অনেকেরই কর্মসংস্থান হবে। নদী খনন করে নাব্য ফেরানো, 2 পার বেঁধে বন্যা ও ভাঙন রোধ আর শুষ্ক মৌসুমের জন্য কৃত্রিম জলাধারে পানি সংরক্ষণই শুধু নয়, নদী শাসনের মাধ্যমে বিস্তৃত জমি উদ্ধার করে 130 কিলোমিটার অববাহিকা জুড়ে গড়ে উঠবে জীবন ও জীবিকার শত আয়োজন। এই যে নদী ভাঙন, এই যে চিকিৎসা নেই, স্কুল কলেজ ভেঙে যায়, এসব কিছু মিলে যে দুর্বিষহ জীবন এখানে, সেই জায়গা থেকে আমরা বের হতে যাচ্ছি। উজানের আগ্রাসনে একসময় উত্তরের জীবনরেখা তিস্তা বছরের বেশিরভাগ সময় বুক শুকিয়ে মরে। একই নদী পুরো জনপদের মানুষকে মারে বর্ষার ঘন ঘন বন্যা আর ভাঙনে। মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে এই বিরানভূমি পরিণত হবে উৎপাদন আর উন্নত সমৃদ্ধ গতিময় জনপদে। রতন সরকার, সময় সংবাদ, রংপুর। এত অনেক দিন ধরে, প্রায় 15-20 বছর ধরে ভারত এই সুযোগটা পেয়ে আসছে, এবং তারা কি করতেছে, বারবার আমাদেরকে ধোঁকা দিচ্ছে। আমাদের যে প্রবলেমটা, যেহেতু কিছুদিন আগে, প্রায় 1 বছর আগে যে আমরা দেখেছি চাইনিজ পররাষ্ট্র মন্ত্রী এবং চায়নার যে আমাদের দেশে হাই কমিশনার আছে, উনি কিন্তু আমাদের তিস্তা ব্যারেজটা পুরোপুরি নিজে ঘুরেছেন, এবং তিনি এটা বলেছেন যে এটা আমাদের জন্য একটা মাইলফলক কাজ হবে যদি আমরা এই প্রজেক্টটা পাই। কিন্তু বাংলাদেশের গভর্নমেন্ট সব কিছু বিচার বিশ্লেষণ করে, সব কিছু মেপে ঝুঁকে কি করে নেয় প্রজেক্টটা। তবে বিশ্লেষকরা বলছেন তিস্তা মহাপরিকল্পনার বাস্তবায়ন আটকে আছে ভারতের আপত্তির কারণে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের 2 সপ্তাহ আগে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত বলেছিলেন, নির্বাচনের পর তিস্তা প্রকল্পের কাজ শুরু হবার বিষয়ে আশাবাদী তিনি বলেছেন, বাংলাদেশের দিক থেকে প্রকল্পের প্রস্তাব পেলে চীন সহযোগিতা দেবে। ভীষণ নিয়ে এলো ফুলঝুরি মেগা অফার সিজন 6। এই অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন নিশ্চিত 12 সেটের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। পর্যবেক্ষকদের অনেকেই ধারণা করেন, ভারতের আপত্তির কারণেই চীনের সাথে এই প্রকল্প নিয়ে এগোতে পারছে না বাংলাদেশ। তিস্তা নিয়ে চীনের আগ্রহ মূলত কৌশলগত। এই প্রকল্পটিকে চীন ভূরাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করে। তিস্তা প্রকল্প নিয়ে চীনের আগ্রহী হয়ে ওঠার বড় একটি কারণ হচ্ছে তাদের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বা BRI প্রজেক্ট। আর ভারত এই প্রজেক্টটিকে ঝুঁকি হিসেবে মনে করে এই ভেবে যে চীন হয়তো BRI এর মাধ্যমে ভারতকে চারদিক থেকে ঘিরে ফেলবে।
আপত্তির পর এবার অন্যভাবে দৃশ্যপটে হাজির ভারত। তবে দৃশ্যপটে ভারতের উপস্থিতি আচমকা নয়, অনেকদিন ধরেই তার আভাস পাওয়া যাচ্ছিল। ভারত তিস্তার পানির ন্যায্য হিস্সা না দিলেও মহাপরিকল্পনায় অর্থায়ন করতে চায়। সম্প্রতি ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রা বাংলাদেশ সফর করেন। তবে ভারতের পররাষ্ট্র সচিবের এই সফরে এই বিষয়টি যে আসবে তা পররাষ্ট্র মন্ত্রণালয়ের ধারণার বাইরে ছিল। তিস্তায় আপনারা জানেন যে আমরা একটি বৃহৎ প্রকল্প নিয়েছি, তো ইন্ডিয়া সেখানে ফিন্যান্স করতে চায়। তা আমি যেটা বলেছি সেটি হচ্ছে এই তিস্তা যে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে সেটি আমাদের নিড অনুযায়ী হতে হবে। কোয়াত্রার সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতে আমন্ত্রণ জানানোই ছিল মুখ্য বিষয়। এখানে দ্বিপক্ষীয় বিষয় নিয়ে আলোচনার সুযোগ ছিল কম। পররাষ্ট্র সচিবের সঙ্গে এ বিষয়ে আলোচনা না এনে সরাসরি পররাষ্ট্রমন্ত্রীর কাছেই ব্যক্ত করেছেন অর্থায়নের আগ্রহের বিষয়টি। তবে সেখানেও কোন ফর্মে কতটা অর্থায়ন করবে নয়াদিল্লি তা নিয়ে সুনির্দিষ্ট কোনো আলোচনা করেননি বিনয় মোহন কোয়াত্রা। বাংলাদেশও এ নিয়ে কোনো ধরনের সিদ্ধান্ত নেয়নি। বাংলাদেশ সরকার বলছে তিস্তা অববাহিকার মানুষের জীবন জীবিকার তাগিদে মহাপরিকল্পনাটিকে এগিয়ে নিতে বদ্ধপরিকর বাংলাদেশ। এ নিয়ে ঘনিষ্ঠ প্রতিবেশী ভারত বা উন্নয়ন সহযোগী চীনের নিজস্ব ভাবনা থাকতে পারে। এক বন্ধু রাষ্ট্রের বিরুদ্ধে অন্য বন্ধু রাষ্ট্রকে সক্রিয় করার কোনো হীন চেষ্টা যে বাংলাদেশের নেই তা দুদেশের কাছেই পরিষ্কার করা হয়েছে। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট। এবং বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী তিনি সেটাই বলেছেন যে আমাদের বাংলাদেশের পাশে ভারত, তারা তো এই দেশে কাজটা করলে আরও বেশি ভালো হবে। তিনি কিন্তু চায়নাকে দিচ্ছে না, যেই দেশটা আমাদেরকে 30 বছর পর্যন্ত মানে ধোঁকা দিয়ে আসছে, আমরা কি করতেছি তাদেরই নাকি আবার সেই কাজটা করবে। ব্যাপারটা হচ্ছে এরকম যে আপনি শিয়ালের কাছে আপনার মুরগটা দিলেন যে হ্যাঁ তুমি দেখে রাখো, কিন্তু আমার ভারতের সাথে বাংলাদেশের যে কাহিনিটা হয়েছে ঠিক সেম কাহিনিটা হয়েছে। বাংলাদেশের অনেক অঞ্চলে প্রায় 3-4টা অঞ্চলে প্রায় 1000-এর মতো মানুষ বাঁচা গেছে। আমি ছোটোবেলায় আমরা যখন খুব ছোটো ছিলাম, আমরা পড়াশোনা করতাম, তো একটা বিষয় খেয়াল করি যে প্রাকৃতিক দুর্যোগটাকে মোকাবিলা করার জন্য আমাদের কিছু পূর্ব প্রস্তুতি দরকার। এখন বিষয়গুলো কেমন আসবে? প্রথমত হচ্ছে কি আমরা উঁচু স্থানে আমাদের সব যতটুকু পারি আমাদের দ্রব্য নিত্যপূর্ণ জিনিসগুলো ওইখানে নিয়ে যাব, সাথে গরু বাছুর অনেক কিছু আছে আমরা নিয়ে যাব। এবং দ্বিতীয় হচ্ছে খাবারগুলো তো ওইখানে থাকবে, নিরাপদ পানি যাতে আমরা ওইখানে নিতে পারি। হ্যাঁ, ওই বিষয়টার দিকে খেয়াল রাখতে হবে। অবশ্যই পূর্ব আগাম সতর্ক বার্তা থাকতে হবে। কিন্তু ইন্ডিয়া এই রাতের আধারে কাজটা করেছে। অনেকেই বলতেছে যে আমাদের সাবেক প্রধানমন্ত্রী তাদের দেশে থাকায় তারা হয়তো অনেকটা খুবই তার প্রতি ভালোবাসা প্রকাশ করতে গিয়ে তারা এই কাজটা করেছে। আবার কেউ বলতেছে না, ইন্ডিয়া সবসময় এই কাজটা করে থাকে। কিন্তু বিষয়টা আসলে কোন দিকে যাবে সেটা আপনারা এই বিচার বিশ্লেষণ করবেন। আবার কেউ বলতেছে না, ইন্ডিয়া সবসময় এই কাজটা করে থাকে, কিন্তু বিষয়টা আসলে কোন দিকে যাবে সেটা আপনারা এই বিচার বিশ্লেষণ করবেন। আমার যেটা মনে হয় যে ইন্ডিয়া এই কাজটা করাটা মোটেই ঠিক হয় না, এবং তারা নিজেদের আমাদেরকে ইনফর্ম করতে পারতো, যার কারণে আমরা কিন্তু অনেক অন্তপক্ষে মৃত্যুগুলা তো বাঁচাতে পারতাম, আমাদের অনেক ক্ষয়ক্ষতি থেকে আমরা আমাদের এই বাংলাদেশের অঞ্চলগুলোকে আমরা কী করতে পারতাম, সেভ করতে পারতাম। কিন্তু ইন্ডিয়া কিন্তু আমাদের সেই সুযোগটা দেয় নাই। এই কারণে আমি জানি না আপনারা ইন্ডিয়াকে মানে কীভাবে দেখেন বা এটা আপনাদের ব্যাপার, কিন্তু অনেক সময় আমি সোশ্যাল মিডিয়া একটা দেখি যে আপনি দেশপ্রেমিক হতে চান, তাহলে ইন্ডিয়াকে আপনার শত্রু ভাবতে হবে। মানে ইন্ডিয়াকে শত্রু ভাবলে আপনি বাংলাদেশের দেশপ্রেমিক হবেন। কথাটা একটা পর্যায়ে সম্পূর্ণ সঠিক না হলেও, কিন্তু আবার একটা পর্যায়ে যদি আমি সঠিক না বলি তাহলে আবার সেটা অন্যায় হবে। ব্যাপারটা যতটুকু কমপ্লেক্স ততটুকু সিম্পল। শুধু ইন্ডিয়া তাদের এই একটা বজগিরি দায়িত্ব আছে বা বজগিরি দেখানোর জন্য অনেকেই বলে থাকে আমাদের বাংলাদেশের মানুষগুলো অনেক তাদেরকে ঘৃণা করে। একটাই কারণ, তারা তাদের বজগিরি সবসময় তাদের দেখাতে চায়। এখন ইন্ডিয়ার আশেপাশে অনেকগুলো রাষ্ট্র আছে এবং পৃথিবীতে সবচেয়ে বেশি যদি ঘৃণা করে ঘৃণার তালিকায় দেখা যায় ইন্ডিয়াকে ঘৃণার তালিকায় পাকিস্তান ফার্স্টের দিকে আছে এবং সেকেন্ডের দিকে অস্ট্রেলিয়া, তার দিকে বাংলাদেশ। এর কারণটা কি আসলে? তারা হয়তো তাহলে এবং তাদের আশেপাশে সকল কান্ট্রি যারা আছে ইন্ডিয়ার আশেপাশে যে বর্ডার কান্ট্রিগুলো আছে তাদের কারোর সাথে সম্পর্ক ভালো নেই। শ্রীলঙ্কা বলেন, চীন, চায়না বলেন, পাকিস্তান বলেন এবং ইভেন কি নেপাল বলেন, কারোর সাথে কিন্তু তাদের সম্পর্ক ভালো নেই। কিন্তু বাংলাদেশের এই পুত্র সুখের সাথে সম্পর্ক ভালো ছিল, কিন্তু আমাদের বাংলাদেশের কোনো জনগণের সাথে বা মানুষের সাথে তার সম্পর্ক ভালো ছিল না। যদি ভালো থাকতো তাহলে বাংলাদেশের মানুষ সবসময় ইন্ডিয়াকে মন থেকে ধারণ করতো, সাপোর্ট করতো। তাদের এই ধরনের কার্যকলাপের কারণে বাংলাদেশের মানুষ ইন্ডিয়াকে করতেছে, ডে বাই ডে নেগলেক্ট করতেছে। তারা ইন্ডিয়া একটা মানে ঘৃণার পাত্র হইতেছে বাংলাদেশের কাছে। তো তাদের নিজস্ব কী কারণে, তাদের নিজস্ব পলিসির কারণে এবং তাদের নিজস্ব ডিপ্লোমেটিক কিছু মানে পররাষ্ট্রনীতির কারণে তারা এরকম হচ্ছে। জিনিসটা ইন্ডিয়াকে বুঝতে হবে। আমাদের বাংলাদেশের উচিত এই মুহূর্তে
চীনের সাথে যে আমাদের চুক্তিটি হয়েছিল সেই চুক্তিকে সম্পাদন করে হয়তো কালখনন করতে হবে, আর যদি হয় যে বাদ দিয়ে রাখতে হবে তাহলে বাদ দেওয়া উচিত, অথবা কালখনন করে আমাদের পানিটা ধারণ করা উচিত। এখন পানি ধারণ করতে গেলে $1 বিলিয়ন খরচ হবে, যেহেতু বাংলাদেশে কোটি কোটি টাকা পাচার হয়েছে, প্রায় 94 বিলিয়নসের উপরে আমাদের এই 16-17 বছরে পাচার হয়ে গেছে বিদেশ, তাহলে আমরা কেন পাই না $1 বিলিয়ন খরচ করে আমাদের এই কাজটা করতে। আশা করি এই বর্তমান গভর্নমেন্ট এই দিকে অবশ্যই ভ্রুক্ষেপ করবে এবং সাথে সাথে উনি প্রয়োজনীয় পদক্ষেপগুলো নেবে।